আমাদের সাথে শুরুতেই যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান তপন। কথা বলবো তার সাথে। শুভ সকাল, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর সকালে। আজকের পত্রিকা বাজেট উত্তর যে বিভিন্ন পর্যালোচনা তা নিয়ে একটু আপনার পর্যালোচনাও জেনে নিতে চাই। বিভিন্ন মত তো উঠে এসেছে, ব্যয় আরও বাড়বে, জীবন কঠিন হয়ে যাবে মধ্যবিত্তের, এমনটি বলা হচ্ছে। খেলাপি ঋণ প্রসঙ্গেও আসলে সমালোচনার জায়গা রয়ে গিয়েছে। একটু জানবো যে আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে। ধন্যবাদ আপনাকে। এখানে তো নানা ধরনের বিশ্লেষণ আসছে এবং একটা বিষয় আমি যেটা লক্ষ্য করছি সেটা হলো যে মানে যারা ধরুন এই সরকার ক্ষমতায় এসেছে 2009 সালে, এখন 2024 সাল, ইতিমধ্যে এইটা তাদের 16তম বাজেট, ষোড়শ বাজেট। এটা 15টা বাজেট বাস্তবায়িত হয়েছে। তো প্রথম কথা যেটা, আপনি যাদেরকে সমালোচনা করতে দেখছেন তারা কিন্তু সেই প্রথম বাজেট থেকেই সমালোচনা করে আসছে এবং আমি সমালোচনাগুলো মিলালে দেখবো যে প্রায় একই ধরনের সমালোচনা কিন্তু প্রতি বছর আমরা মানে শুনতে পাই বা দেখতে পাই। এটা হলো আমার প্রথম কথা। ফলে হচ্ছে কি, এখানে বিশ্লেষকদের মতের উপরে ভিত্তি করে আপনি কোনো উপসংহার টানা বা সিদ্ধান্ত গ্রহণ একটু কঠিন। আমি অর্থনীতিবিদ, আমি একজন পেশাদার সাংবাদিক মাত্র। আমি একজন আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি জি। আচ্ছা, তো আমি একজন পেশাদার সাংবাদিক মাত্র। তো আমি বাজেটটাকে যেভাবে দেখেছি, এবার সরকারের একটু চেষ্টা আছে আমার কাছে মনে হচ্ছে। কিছু যেমন ধরুন সুদের হারকে অর্থনীতিবিদদের পরামর্শ মতোই এটাকে বাজার ভিত্তিক করা হয়েছে। বলা হয়েছে সারা পৃথিবীতেই এই ইনফ্লেশনের সময়, মূল্যস্ফীতির সময় সুদ বাজার ভিত্তিক থাকে এবং সুদের উপর সরকার কোনো হস্তক্ষেপ করে না। বাংলাদেশে সেটা করা হয়েছে এবং তার ফলে সুদের হার বেড়ে গেছে, ফলে মানি সার্কুলেশন কমছে, এটা আমরা দেখতে পাচ্ছি। বিশেষজ্ঞদের কথা অনুসারে মূল্যস্ফীতি কমার কথা। দ্বিতীয় বিষয় হলো এখানে যে এক্সচেঞ্জ রেট, বিনিময় হার, যেটা বৈদেশিক মুদ্রার সাথে টাকার যে বিনিময় হার, সেটা কিন্তু প্রায় বাজার ভিত্তিক করে দেওয়া হচ্ছে। করার ফলে আমরা দেখেছি যে লাফিয়ে কিন্তু ডলারের দাম আরেক দফা বেড়েছে। তবে এই যে ডলারের দাম যে বাড়ার কারণে যেটা পজিটিভ ইম্প্যাক্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, যেমন সম্ভবত গত মাসেই বাংলাদেশ ব্যাংকের যে রিপোর্ট আমি দেখলাম, সেখানে রেমিটেন্সের ইনফ্লো কিন্তু আবার বেড়েছে। আর দ্বিতীয় যে ঘটনাটা এখানে ঘটতে পারে এর ফলে, সেটা হলো আমাদের যে রপ্তানি আয় প্রত্যাবর্তন নিয়ে বলা হয়ে থাকে যে পরিমাণ রপ্তানি হয় তার মানে একটা উল্লেখযোগ্য অংশ দেশে সময় মতো আসে না, ফেরত আসে না। কেন? কারণ যারা রপ্তানিকারক তারা অপেক্ষা করেন ডলারের দামের উঠানামার বিষয়টা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। ফলে ডলারের দাম যেহেতু বেড়েছে, ফলে প্রত্যাবাসনও কিন্তু বাড়ার কথা। অর্থাৎ আমি বলছি যে আমাদের যে বিশেষত ডলার সংকট, যে ডলার সংকট হলো বর্তমান মূল্যস্ফীতি এবং রিজার্ভ অর্থনীতির যে মানে প্রধান সংকট কিন্তু এখন ডলার সংকট, সেটা সবাই বলছে সেটা। তাহলে সেই ডলার সংকট কিন্তু এই দুই পদক্ষেপের কারণে কমে আসার কথা সেটা। আর আরেকটা বিষয় যেটা এখানে দেখা যাচ্ছে সেটা হলো যে প্রতিবারের মতোই সরকার কিন্তু দেশীয় শিল্পকে মোটামুটি সুরক্ষা দিচ্ছে এবং আমদানিকৃত যে সমস্ত আইটেম আছে, অর্থাৎ দেশে তৈরি হয় কিন্তু বিদেশ থেকে আমদানি হয়, যেগুলোকে কখনো কখনো লাক্সারি পণ্য হিসেবে গণ্য করা হয়, সেগুলোর উপর ট্যাক্স আছে। অর্থাৎ দেশীয় শিল্পকে সুরক্ষার একটা ব্যবস্থা কিন্তু এখানে আছে। তৃতীয় যে অভিনব বিষয়টা এখানে আছে সেটা হলো যে ট্যাক্স এক্সেম্পশন, যেটা কর অব্যাহতি নিয়ে কিন্তু একটা সমালোচনা ব্যাপকভাবে ছিল। এমপিদের গাড়ির যে ট্যাক্স আপনি জানেন, গভর্নমেন্ট এটা সামান্য হলেও, অর্থাৎ বলা হচ্ছে 40%, হয়তো আরো হতে পারে, সামান্য হলেও কিন্তু গভর্নমেন্ট একটু ঘুরে দাঁড়িয়েছে সেটা। এমপিদের যে একদম শূন্য করে যে গাড়ি আমদানির সুযোগ দেওয়া হতো, সেটা কেটে নেওয়া হচ্ছে। তারপরে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছু এই ধরনের ট্যাক্স আছে।
সম্পদ কর, যেটা সম্পদ করের মধ্যে সেটা আছে আছে অর্থাৎ ধনীদের উপর একটু ট্যাক্স বেশি দেওয়ার বিষয়টা আছে। এই সবকিছু মিলিয়ে আমি যদি বলি বাজেটটাকে, সেটা হলো প্রথমত গভর্নমেন্ট মানে মোটা দাগে তার যে ধারাবাহিকতা, প্রথম বাজেট থেকে এখনকার বাজেট পর্যন্ত ধারাবাহিকতা, দেশীয় শিল্পকে সুরক্ষা দেয়া এবং আপনার যে সোশ্যাল যে সামাজিক সুরক্ষা কর্মসূচি, যেগুলো কর্মসূচিতে একটু মোটা দাগে বরাদ্দ বৃদ্ধি করা, এই প্রবণতাটা কিন্তু এই বাজেটও আছে সেটা। এবং উপরে যেটা আছে সেটা হলো মূল্যস্ফীতি কমানোর জন্য যে বেশিরভাগ অর্থনীতিবিদ যে সাজেশন গুলো দিয়ে আসছিলেন, পরামর্শগুলো দিয়ে আসছিলেন, সুদের হার বৃদ্ধি এবং এক্সচেঞ্জ রেট বাজার ভিত্তিক করা, এই জিনিসটা কিন্তু গভর্নমেন্ট এখানে অব্যাহত রেখেছে, বাজেট কিন্তু অব্যাহত রেখেছে। আপনি যেমনটি বলছিলেন যে আলোচনা সমালোচনা যেগুলো হচ্ছে সেগুলো মোটামুটি আগেও হয়েছে, প্রতি বছর এই ধরনের আলোচনাগুলোই ওঠে। কারণ দেখা যাচ্ছে যে সেখানের বিশ্লেষণে এমনটিও বলা হচ্ছে যে বাজেট আসলে পুরনো খোলস থেকে বের হতে পারেনি, সেজন্যই আলোচনাও একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে। সেখানে খেলাপিদের ধরতেই যে কোনো পদক্ষেপ নেই এই প্রসঙ্গটি, এটি যেমন গতবারও আলোচনায় কিছুটা উঠেছিল, এবারও বেশ সমালোচনার মুখে পড়েছে। এরকম নানান বিষয়গুলো রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার পর্যালোচনা আমরা জেনে নিচ্ছিলাম। এছাড়াও বাজেটোত্তর যে বিভিন্ন আলোচনা তা তো হচ্ছেই, আমরা সেগুলোও সংবাদ আকারে দেখতে পাচ্ছি। দর্শক, আমাদের সাথে সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান তপন যুক্ত ছিলেন এতক্ষণ।